তো মামলা যখন কাছাকাছি আসে তখন আমি মোবাইলে টেক্সট করলাম যে স্যার মামলা এখন ধরবে। উনি বলেন ওয়েট করো। আবার মেসেজ করলাম, বললেন ওয়েট করো। তৃতীয়বার যখন মেসেজ করলাম যে স্যার এই ধরে ফেলতেছে, উনি বলেন করে ফেলো। যখন বলছেন করে ফেলো মামলা, তখন আমি কিছুই জানি না এই মামলা সম্পর্কে। তখন দেখি হাতে কর্নারে লেখা আছে কয়েকটা কথা। ভালো অভিজ্ঞতা না, কারণ আমার আইন পেশার হাতে করে হয়েছে যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল। আমি যখন 2010 সালের 18ই জানুয়ারি আমি ছাত্র জীবন শেষ করে পেশাগত জীবনে পদার্পণ করি, এখানে সরাসরি ব্যারিস্টার আব্দুর রাজ্জাক স্যারের সঙ্গে কথা বলে তার চেম্বারে যাই। তখন আমার পক্ষে আইন পেশা শেখার কোনো অপরচুনিটি ছিল না, কিন্তু আমার বয়স হয়ে গেছিল অনেক। আমার বয়স তখন প্রায় 30-এর কাছাকাছি। ওই সময় আমি আইন পেশার হাতে করি করতে যাই। আমি কিছুই জানতাম না। আমি পড়েছি বিশ্ববিদ্যালয়ে আইন, এই কথা ঠিক, থিওরিটি পড়েছি, কিন্তু প্র্যাকটিক্যালি কিছুই জানতাম না। সেই জন্য নিজেকে খুব অসহায় মনে হতো, নির্বোধ মনে হতো যে আমি এবিসিডি কিছুই জানি না, অথচ আমার আশেপাশে যারা আছে তারা অনেক কিছু জানে, তারা অনেক এক্সপার্ট। তখন আমি একটা বুদ্ধি ঠিক করলাম যে আমার করণীয় কি। তো ফার্স্ট আমার মাথায় ক্লিক হলো আমার কথা বন্ধ করে দেওয়া দরকার, আমাকে আর কথা বলা উচিত না। লেটস স্টপ মাই মাউথ। শুধু দেখি আর পড়ি, কথা বলতাম না। সবাই অনেক কথা বলতো, অনেক অপিনিয়ন দিত, অনেক মতামত প্রকাশ করতো, আমি কোনো কথা বলতাম না। এটা নিয়ে লোকেরা আমাকে টিজ করতো, আপনি তো কথা বলেন না। তো আমি তখন বলতাম যে আমি তো কিছু জানি না, কি কথা বলবো, আগে তো জানতে হবে, তারপরে না কথা বলার প্রশ্ন আসে। তো যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের একটা বিপরীত ধর্মী পরিবেশে আমরা যেতাম, যেখানে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক স্যারের পিছনে পিছনে ঘোরাই আমার কাজ ছিল। আমি ফাইল নিয়ে ঘুরতাম, আমি রিসার্চ করতাম, স্যার যেটা আকার ইঙ্গিতে বলতেন এটা আমি খুঁজতাম। সব যে পেতাম তা না। স্যারের 2জন ছেলে ছিল, এখনো আছেন ওনারা, ব্যারিস্টার এহসান এবং ইমরান। ওনারা আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন, কাছ থেকে শিখিয়েছেন। স্যার আমাকে ব্যক্তিগতভাবে খুব আদর করতেন। বিকালবেলা ডেকে বলতেন আগামীকালকে কোর্টের প্রস্তুতি নিয়েছো কিনা। আমি তো তখন কিছুই জানি না, কি প্রস্তুতি নিব। তখন আমার ভয় হতো খুব, অনেক সময় মনের ভিতরে আন্দোলন তৈরি হতো, আমি তো জানি না কিছু। উনি আমাকে বলছেন প্রস্তুতি নেওয়ার জন্য, আমি কি প্রস্তুতি নেব? আমি তো আইনের বই কোথায় খুঁজে বের করতে হয়, কোন আইন কোথায় আছে, কোন ডিসিশন কোথায় আছে, কোন জাজমেন্ট কবে হয়েছিল, ইন্ডিয়াতে কি হয়েছে, পাকিস্তানে কি হয়েছে, উনি এগুলো জানতে চাইতেন। বলতেন এই জিনিসটা বের করে নিয়ে আসো, কিন্তু আমি তো বের করতে পারতাম না, কারণ আমি তখনও রিসার্চের ওই ম্যাথোডোলজিটা সম্পর্কে ভালো ধারণা আমার হয়নি। তো ট্রাইব্যুনালে গিয়ে আমি পিছনে বসে থাকতাম। আমার এনরোলমেন্ট ছিল ডিস্ট্রিক্ট কোর্টে, হাইকোর্টের উকিল হয়নি আমি তখন, এই জন্য পিছনে বসতে হতো। পিছনে বসে কে কি বলছে, কে কি করছে, আমার কি দায়িত্ব হচ্ছে, এগুলো আমি সারা দিন রাত বসে এই কাজই করতাম। আমার এখনো মনে আছে, আমি বহু রাত্রি ল কাউন্সিলের চেম্বারে কাটিয়েছি। আমি থাকতাম হলো পুরানা পল্টনের একটা মেসে, সেখান থেকে হেঁটে হেঁটে চেম্বারে যেতাম। রাত হয়ে যেত, সবাই চলে যেত, আমি থেকে যেতাম। সকালবেলা উঠে ওখানেই গোসল করে জামা কাপড় পরে কোর্টে যেতাম। এই নিরবচ্ছিন্ন প্রচেষ্টা আস্তে আস্তে আমার চোখ খুলেছে, আইন পেশা সম্পর্কে কনফিডেন্স বিল্ড আপ হয়েছে। কিন্তু পরিবেশটা ছিল অ্যাডভার্স, কারণ ট্রাইব্যুনালে অনেক কিছু বলার পরেও কোনো রেজাল্ট পাওয়া যেত না, সেই জন্য নেগেটিভ পার্ট। হাইকোর্টে একটা খুব মনোমুগ্ধকর ইভেন্ট আছে। একটা লোকের নাম ছিল মসলন্দর, তার বাড়ি ছিল সুনামগঞ্জ জেলায়, তার যাবজ্জীবন সাজা হয়েছিল। ব্যারিস্টার আব্দুর রাজ্জাক স্যারের সঙ্গে আমি মামলা করতে গেলাম। তখন একজন বিচারপতি ছিলেন, এখন তিনি আপিল বিভাগের বিচারপতি, তার নাম জনাব আসাদুজ্জামান। একটা যাবজ্জীবন সাজার মামলার বেইল, স্যার বসে আছেন এক কোর্টে, আমাকে বসায় রাখছেন আরেক কোর্টে। তো মামলা যখন কাছাকাছি আসে তখন আমি মোবাইলে টেক্সট করলাম যে স্যার মামলা এখন ধরবে। উনি বলেন ওয়েট করো। আবার মেসেজ করলাম, বললেন ওয়েট করো। তৃতীয়বার যখন মেসেজ করলাম যে স্যার এই ধরে ফেলতেছে, উনি বলেন করে ফেলো। যখন বলছেন করে ফেলো মামলা, তখন আমি কিছুই জানি না এই মামলা সম্পর্কে। তখন দেখি হাতে কর্নারে লেখা আছে কয়েকটা কথা। এই কথা দাঁড়িয়ে আমি বলে দিলাম জজ সাহেবকে, জনাব আব্দুর রাজ্জাক সাহেবের পক্ষ হয়ে, যে আমি ওনার পক্ষে এটা বলছি। আমার কথা শুনে বিচারপতি আসাদুজ্জামান সাহেব এই যাবজ্জীবন সাজার মামলার একজন আসামিকে বেল দিয়ে দিল। তখন আমি আসমান থেকে পড়লাম, এই প্রথম এত বড় কেসের বেল পেলাম। এটাই আমার স্মরণে আসে।